খানবাড়িতে আজ খুশির জোয়ার। আজ খানবাড়ির মেজকর্তা মোজাম্মেল খানের একমাত্র ছেলে তানভীর খানের বিয়ে। খানবাড়ির প্রতিটি কোণায় কোণায় আজ আলোকসজ্জায় সজ্জিত। অনুষ্ঠানের কোথাও কোনো কৃপণতা রাখেনি আলী আহমদ খান এবং মোজাম্মেল খান। বাড়িতে বিয়ের আমেজ, কিন্তু বাড়ির বড় ছেলে সাজ্জাদুল খান আবিরের কোনো খবর নেই। তার ফোনটাও বন্ধ। সকাল থেকে মেঘ বারবার আবিরকে কল দিচ্ছে, কিন্তু কোনো খবর নেই আবিরের। রোমের মাঝেই পায়চারি করছে মেঘ। কয়েকদিন ধরে মেঘের শরীরটা ভালো নেই। আবিরকে তা জানানো হয়নি। আবির খুবই ভালোবাসে মেঘকে। মেঘ চায় না আবির শুধু শুধু মেঘকে নিয়ে চিন্তা করুক, কিন্তু আজ শরীরটা একটু বেশিই খারাপ। তার মাঝেই বড় ভাই তানভীর এবং নিজের সবচেয়ে কাছের বান্ধবী বন্যার বিয়ে। তানভীরের ডাকে হঠাৎ ধ্যান ভাঙল মেঘের। বনু, ভাইয়া। ভাইয়ের কোনো খবর পাওয়া গেল? না ভাইয়া, তুমি একটু রাকিব আর রাসেল ভাইয়াকে কল দিয়ে জিজ্ঞেস করো তারা কিছু জানে কিনা। ঠিক আছে, তুই টেনশন করিস না, ভাইয়া চলে আসবে। মেঘ বেলকনির কাছে গেল, নিচের দিকে তাকিয়ে আবিরের আসার অপেক্ষা করছে। হঠাৎ পূর্বের কিছু কথা মনে পড়তেই মেঘ একা একা হাসতে থাকলো আর বলল, আমি মাহদিবা খান মেঘ, মোজাম্মেল খানের একমাত্র রাজকন্যা, তানভীর খানের একমাত্র চোখের মণি। এই বেলকনিতে দাঁড়িয়ে কতই না রাত জেগেছি আমার আবির ভাইয়ের জন্য। আমার আবির ভাই, আজ কোনো লুকোচুরি নেই, নেই কোনো দ্বিধা। আমার আবির, আমার আবির, আমার আবির, আমার আবির। চাচাতো ভাইয়ের জন্য কতই না পাগলামি করেছি, আজ আমি তাকে পেয়ে পরিপূর্ণ। আমার জীবনের উপহার হলো আবির ভাইয়ের মতো একজন স্বামী পাওয়া। আজ আবির ভাইয়ের পুরনো একটা চিঠি খুব করে মনে পড়ছে। নীল দিগন্তের ওই উড়ন্ত মেঘেরা জানে কত স্বপ্ন উড়িয়েছি বেনামি খামে। হঠাৎ ফোনে টুংটাং শব্দে ধ্যান ভঙ্গ হলো মেঘের। দেখলো আবির নামে সেভ করা নাম্বার থেকে মেসেজ। মেঘ মুস্কি হেসে মেসেজটি পড়া শুরু করলো। ম্যাম, সরি এতটা টেনশন দেওয়ার জন্য, আমি একটু ব্যস্ত ছিলাম। মেঘ বিছানায় গিয়ে বসতেই মনে হলো সারা রাজ্যের শান্তির ঘুম তার চোখেই নেমে এসেছে। শরীরটা বড্ড বেশি দুর্বল, তাই মেঘ শুয়েই ঘুমিয়ে পড়ল। এদিকে হঠাৎ ফোনের টুংটাং শব্দ শুনিয়ে ফোনটা হাতে নিল বন্যা। লাজুক হেসে মনে মনে আওড়ালো, আমার ভিলেন। হ্যালো। নীল দিগন্তের নীলাঞ্জনা, চোখ দুটো টানা টানা, কপালের ওই টিপ যেন জোনা করে দ্বীপ। তোমার প্রেমী আমি বলেছি, তুমি করো না মানে। ওই ভিলেন আজ বড্ড শখ জেগেছে বুঝি। বুঝেছি, মেরি ভিলেন। তারপর তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, কি করছো? বন্যা জানালো, তেমন কিছু না। ওকে, তাহলে এখনই তোমাদের গড়ের মুখের মোকলেশ দাদার দোকানের সামনে এসো। কেন? আর এখন তো মাত্র ভোর 6টা বাজে, কেউ দেখলে হাজারটা প্রশ্ন করবে, বলবে এত সকালে কোথায় যাচ্ছি। প্লিজ বন্যা, আজ অন্তত তোমার ম্যাচিওর চিন্তা ভাবনা ছেড়ে মন ও আবেগের কাছে ধরা দাও। এখানে ম্যাচিওর চিন্তার কি আছে? বাড়িতে বিয়ে, আত্মীয় স্বজনরা সবাই এক একজন এক এক স্থানে ঘুমিয়ে আছে, যদি বের হতে ধরা পড়ে যাই। প্লিজ বন্যা, একটু তাড়াতাড়ি এসো। আর কিছুক্ষণের মধ্যে হয়তো বড় আব্বু আমার খোঁজ করবে। আমাকে তাড়াতাড়ি যেতে হবে, প্লিজ তাড়াতাড়ি এসো। বন্যা একটু ভেবে বলল, আসছি। ফাল্গুন মাস, কোকিলের মিষ্টি সুর ভেসে আসে, হালকা মৃদু বাতাস বইছে। হঠাৎ এক অপরূপা সুন্দরী এসে তানভীরের সামনে দাঁড়ালো। পরনে তার হলুদ লাল পাড়ের শাড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। তার চুলগুলো ফাল্গুনের হাওয়ায় মৃদু মৃদু দুলছে। আলতারাঙা পায়ে সামনে এগিয়ে এসে বলল, কি হয়েছে? আমার বসন্ত এসে গেছে। বন্যা লাজুক হাসল। তানভীরের চোখ যেন আজ বন্যার লাজুক চেহারা থেকে সরছেই না। ভোরের স্নিগ্ধ আলোয় বন্যাকে আজ একটু বেশি আদুরে লাগছে। হঠাৎ সাকিবের ডাকে ধ্যান ভাঙল তানভীরের। ভাবিকে দেখে টাসকি খেয়ে জ্ঞান হারানোটা রাতের জন্য জমিয়ে রেখো। পৃথিবীতে নতুন ইতিহাস রচিত হবে। খানবাড়ির মেজো ছেলে তার বেগমের সৌন্দর্য দেখে বাসর ঘরে রাতে জ্ঞান হারিয়েছে। বলেই সাকিব হো হো করে হাসতে লাগলো। তানভীর সাকিবকে এক ধমক দিয়ে চুপ করিয়ে দিল। বন্যার দিকে তাকিয়ে দেখলো বন্যার লজ্জায় শাড়ির আঁচল খামচে ধরে দাঁড়িয়ে আছে। তানভীর সাকিবকে শক্ত কণ্ঠে বলল, তো এখানে অপেক্ষা কর, আমি বন্যার সাথে একটু কথা বলে আসছি। একটু সামনে এগোতেই সাকিব ডাকলো, তানবীর ভাইয়া, রাতের জন্য বাসরটা বাজিয়ে রাখো, না হলে বাসর ঘরে ফুলেরগুলো যে কষ্ট পাবে।
তানভীর কটমট করে সাকিবের দিকে তাকালো। পাশে দেখলো একটা নোংরা ছেঁড়া জুতা পড়ে আছে। সেটা হাতে নিয়ে সাকিবকে ছুঁড়ে মারলো। বন্যাকে বলল, চলো, ওর কথায় কান দিও না। কোথায়? ওখানেই, বেশি দূর না। তানভীর বন্যাকে নিয়ে কাছাকাছি একটা লেকের পাড়ের টেবিলে বসলো। দুজন বসে আছে, আজ যেন কারো মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ চুপ করে থেকে বন্যাই প্রথমে মুখ খুললো, বলল, মেঘ কেমন আছে? ভালো। বন্যা খেয়াল করলো তানভীর বারবার আর চোখে তার দিকে তাকাচ্ছে। সে লজ্জায় আর একটু গুটিয়ে গেল। বন্যা কাপা কণ্ঠে আবার বলল, কেন আসতে বলেছেন? তানভীরের সহজ স্বীকারোক্তি। ও, তাহলে দেখা শেষ হলে আমি আসি। বলেই বন্যা বসা থেকে উঠে এক কদম সামনে বাড়ালো। হঠাৎ তানভীর তার এক হাত ধরে টান দিল। বন্যা পিছন ফিরে দেখলো তানভীর তার বা হাত ধরে নিচে হাঁটু গিরে বসে আছে। বন্যা অবাক লোচনে তানভীরকে দেখছে। হঠাৎ তানভীরের নেশাত্মক কণ্ঠের বাণী শুনে বন্যা হুঁশ ফিরে পেল। বন্যা, আজ তোমাকে কতটা সুন্দর লাগছে তা কি তুমি জানো? মনে হচ্ছে আগুন ভরা ফাগুনে আমার সামনে হলুদিয়া পাখি দাঁড়িয়ে আছে। যতবার তোমাকে দেখি আমার হৃদস্পন্দন বেড়ে যায়। এমন তো কখনো হয় না। অন্য কাউকে দেখার পরে আমার থেকে দূরে যেও না। তোমাকে আমার কসম, নিজের থেকে তোমাকে বেশি ভালোবাসি। আমার হলুদিয়া পাখি, একবার কবুল করে দেখো, ছেড়ে যাব না কখনো। কিছুক্ষণ চুপ করে থেকে বন্যা বলল, আলহামদুলিল্লাহ, কবুল। বলে বন্যা ছুটে বাড়ির দিকে পালালো। তানভীর বিভোর দৃষ্টিতে বন্যা লাজুক হয়ে ছুটে যাওয়ার দিকে দেখছে। বন্যা বাড়ির সামনে এসে থামলো। হঠাৎ তার মনে হচ্ছে হাতটা যেন একটু ভারী হয়ে আছে। হাতের দিকে তাকাতেই বন্যা বিস্ময়ে চরম আশ্চর্যে পৌঁছে গেছে। এটাকে দেখছে সে, নিজের চোখকে যেন আজ বিশ্বাস হচ্ছে না। তার হাতে একটা সোনার আংটি জ্বলজ্বল করছে। তার হাতে মেহেদি দিয়ে লেখা তানভীর। বন্যা তানভীরের কথায় এতটাই বিভোর ছিল যে সে দেখেইনি হাতে কি করেছে তানভীর। বন্যা আজ যেন বারবার লজ্জায় লাল হয়ে যাচ্ছে। হাতটাকে শাড়ির আঁচলের নিচে লুকিয়ে বন্যা বাড়ির ভেতরে ঢুকলো। বন্যা বাড়ির ভেতরে ঢুকে খেয়াল করলো সবাই জেগে আছে। বাড়ির মহিলারা বিয়ের কাজে ব্যস্ত। বন্যা চুপি চুপি সিঁড়ি দিয়ে উপরে ওঠা ধরতেই হঠাৎ তার বোনের ডাকে থেমে দাঁড়ালো। বন্যার বোন সামনে এসে বলল, কিরে, এত সকালে কোথায় গিয়েছিলিস? না মানে এখানেই, কোথাও যাইনি তো। আমি তো এখানেই ছিলাম। আপু মুখটাকে একটু কঠোর করে শক্ত কণ্ঠে বলল, ও, তোর হাতে কি হয়েছে? কই, কিছু না তো। দেখে কি হয়েছে হাতে? বন্যা কিছু না বলেই দৌড়ে পালালো রুমের দিকে। পেছন থেকে আপু হাতে তানভীর নামটা দেখে মুচকি হাসলো, যা বন্যার চোখের আড়ালেই রয়ে গেল। কিন্তু অন্যদিকে আরেক জোড়া চোখ বন্যার সকল কর্মকাণ্ড লক্ষ্য করল। গতকাল বিকেলে বন্যার মামা খালারা সবাই এসেছে। এই যে একটু আগে বন্যার মামাতো ভাই বন্যাকে দেখছিল, মনে হয় কাঁচা চিবিয়ে খাবে। কিন্তু এসব কিছু বন্যার অজানাই রয়ে গেল। বেলা 9টা বাজে। পূর্ব দিগন্তের সূর্য চারিদিকে আলো ছড়িয়ে তার কাজ সমাপ্ত করায় ব্যস্ত। ঠিক তখনই খানবাড়ির গেট দিয়ে আবিরের বাইকটি প্রবেশ করল। আবিরের সাথে আরিফও এসেছে। আরিফের দু হাত ভরা মিষ্টি। আম্মু, মামুনি, কাকিয়া, কোথায় তোমরা? আবিরের কণ্ঠ শোনা মাত্রই রান্নাঘর থেকে মালিহা খান, হালিমা খান, আকলিমা খান ছুটে আসলো। তারা কিছু বলার আগেই আলী আহমেদ খানের গম্ভীর সুর শোনা গেল, কোথায় গিয়েছিলে? আর রাতে বাড়ি কেন ফেরোনি? আবির, আমি কিন্তু এখনো বেঁচে আছি। আবির গতকাল সারা রাত ঘুমোয়নি, তার চোখ ঘুমে জ্বলছে। তার মাঝে আব্বুর এসব কথা শুনে রাগে চক্ষু রক্ত লাল হয়ে গেছে, কিন্তু রাগটাকে গিলে বলল, হাসপাতালে ছিলাম। গতকাল রাতে রাকিবের ছেলে হয়েছে, সেখানেই ছিলাম। আলী আহমেদ খান কিছুক্ষণ চুপ থেকে বলল, হাসপাতালে ছিলে ভালো কথা, কিন্তু একটা ফোন দেওয়ার প্রয়োজন মনে করলে না? তুমি কি জানো গতকাল মেঘ মামুনি মাঝরাত পর্যন্ত তোমার আসার অপেক্ষা করেছে? আমি রাত 2টায় নিজে কিছু প্রয়োজনে রুম থেকে বের হই, আর তখন দেখি মেঘ মামুনি দোতলা সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। অন্তত মেয়েটাকে তো জানাতে পারতে। চার ছিল না, আমি ক্লান্ত, উপরে যাচ্ছি। বলেই আবির বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। এদিকে আরিফ মিষ্টিগুলো মালিহা খানের হাতে দিয়ে সবাইকে মিষ্টিমুখ করাতে বলল। আরিফের দু চোখ তো অন্য আরেক জোড়া চোখ খুঁজতে ব্যস্ত, তাই সে ছাদের দিকে ছুটে চলল। আবির রুমের ভিতর ঢুকে দেখল মেঘ ঘুমোচ্ছে। আস্তে আস্তে সামনে গিয়ে মেঘের মুখের দিকে ঝুঁকে দাঁড়ালো আর ফিস ফিস করে বলল, কি এক অদ্ভুত মায়া আমার কাজম ফিনির মুখে, যা দেখে আবিরের হৃদয় থমকে যায় বারংবার। আবির একটু ঝুঁকে মেঘের কপালে চুমু খেয়ে উঠে দাঁড়ালো আর ফ্রেশ হতে চলে গেল।
কিছুক্ষণ পর আবির গোসল সেরে রুমে ঢুকতেই দেখলো মেঘ ঘুমো ঘুমো চোখে তার দিকেই তাকিয়ে আছে। আবির চুল মোছা বাদ দিয়ে গলায় টাওয়াল ঝুলিয়ে মেঘের সামনে এসে ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। বিছানায় আধো আধো ঘুম নিয়ে বসে থাকা মেঘের হাত ধরে বলল, ম্যাম, আপনি কি রাগ করেছেন? সরি ম্যাম, আসলে গতকাল রাতে তানভীরের গায়ে হলুদের পর ভাবলাম অফিসে যাই, কিছু জরুরি ডকুমেন্ট নিয়ে আসি। এমনিতেই তানভীরের বিয়ের চক্করে গত 1 সপ্তাহ ঠিক মতো অফিসে যেতে পারিনি। আগামী সোমবার একটা ক্লায়েন্ট মিটিং আছে, তাই ভাবলাম বাকি কাজটা বাড়িতেই সেরে নেব। আমি পৌঁছানোর পরপরই রাকিবের কল আসলো, বলল তাড়াতাড়ি হাসপাতালে যেতে, রিয়ার ব্যথা উঠেছে, সিজারের আগে ব্লাড লাগবে। রাকিবের সাথে আগেই কথা ছিল রিয়ার ব্লাড লাগলে আমি দেব, কারণ আমাদের ব্লাড গ্রুপ সেম। তাই তখনই ছুটে যাই হাসপাতালে, ব্লাড দেই। আর রিয়া রাকিবের ফুটফুটে একটা ছেলে বাবু হয়েছে। জানো, ফোনে চার্জ ছিল না, তাই তোমাকে সাথে সাথে জানাতে পারিনি। সেখানে ঝামেলা শেষ করে ডিরেক্ট অফিসে যাই, তোমাকে মেসেজ দেই, তারপর বাকি কাজ সেরে এখন ফিরলাম। বুঝেছেন ম্যাম? আপনি রেস্ট নিন, আমি ব্রেকফাস্ট নিয়ে আসছি। মেঘ, তোকে এখন কোথাও যেতে হবে না, আমি অফিস থেকে ব্রেকফাস্ট করেই এসেছি। মাত্র 1 রাত বাড়িতে ছিলাম না। চোখে মুখের কি অবস্থা করেছিস তুই? তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না? মেঘ নিচের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আবির ভাইয়া, আপনি প্লিজ রাতে কোথাও যাবেন না। আমার অনেক একা একা লাগে, কিচ্ছু ভালো লাগে না। আবির মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আচ্ছা, যাব না। এখন তো একটু বুকে আসেন, আপনাকে ছাড়া আমার বুকটা যে মরুভূমির মতো শুকিয়ে আছে। মেঘ তখনই আবিরের বুকে ঝাঁপিয়ে পড়ল। আবির মেঘের হঠাৎ কর্মকাণ্ডে দুকদম পিছিয়ে গেল। তারপর মেঘকে বুকের মাঝে লুকিয়ে নিল আবির। মেঘ, তুই কি জানিস তোকে ভালোবাসার তৃষ্ণা আমার এই জন্মে মিটবে না। মৃত্যুর আগ পর্যন্ত তোকে ভালোবাসবো, আমৃত্যু ভালোবাসবো। যদি মৃত্যুর পরও কোনো জন্ম থেকে থাকে, তখনও তোর ভালোবাসা পাওয়ার জন্য তোর পিছু নেব। আমিও ভালোবাসি, খুব খুব ভালোবাসি। আরিফ ছাদে গিয়ে কাউকেই দেখতে পেল না, তাই তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে নিচে আসছে। এতটাই তাড়াতাড়ি যে সামনে এক কিশোরী বেয়ে উপরে উঠছে তা খেয়ালই করেনি। মিম সামনে পড়ায় আরিফ ভরকে গেল। নিজের ব্যালেন্স ঠিক না রাখতে পেরে কিছুটা সামনে ঝুঁকে গেল। তখনই মিম আরিফের বুকে 2 হাত রেখে তাকে আটকে দিল। মিমের এমন মুহূর্তের জন্য মনে হলো তার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। কিশোরীর মন শিহরিত হয়ে সারা শরীর কাঁপছে। আরিফ আজ যেন বোকা হয়ে গেছে। তার হৃদয়ে এক অদ্ভুত তোলপাড় হচ্ছে, যা হয়তো ওই পাশের কিশোরী বুঝতেই পারল না। হঠাৎ নিচ থেকে মেঘের ডাক শুনে দুজন সোজা হয়ে দাঁড়ালো, কিন্তু এখনও মিমের 2 হাত আরিফের বুকে। মিম হুঁশ ফিরে পেতেই হাত সরাতে চাইল, কিন্তু আরিফ তার বা বুকে রাখা মিমের হাত খপ করে ধরে বুকের বা পাশে চেপে ধরল আর বলল, রশি, তুমি কি শুনতে পাচ্ছ এই হৃদয়ের ধুকপুকানি? মিম যেন আজ শীতল হয়ে জমে গেছে আরিফের ছোঁয়া পেয়ে। সে স্তব্ধ নির্বাক। তার কানে আরিফের কথাগুলো হয়তো পৌঁছয়নি। আবার মেঘের ডাক ভেসে আসতেই মিম হন্তদন্ত হয়ে নিচে নামল। কি রে, কখন থেকে ডাকছি? ছাদে কি করছিলি? না মানে আপু, আমার তো ছাদে একটা ড্রেস শুকাতে দেওয়া ছিল, ওটা আনতেই গিয়েছিলাম। তাহলে ড্রেস কোথায়? তোমার ডাক শুনেই তো নিচে চলে আসলাম, তাই আর আনিনি। আচ্ছা শোন, এই লেহেঙ্গাটা নিয়ে যা, ভাইয়া দিয়েছে বলেছে বন্যাদের বাড়িতে যাওয়ার সময় পরতে। কিন্তু আপু, এটা তো পুরো বন্যা আপুর লেহেঙ্গার মতো। তোর কি মনে নেই? ভাইয়াকে বলেছিলাম ভাইয়ার বিয়েতে আমরা 3 জন একসাথে লেহেঙ্গা পরবো। ও হ্যাঁ, মনে পড়েছে। একটু পর আমি তোর রুমে আসবো, তারপর একসাথে রেডি হব। আপু, আবির ভাই এসেছে? এখন ঘুমাচ্ছে। ও ঠিক আছে, আমি রুমে যাই। বলেই মিম চলে আসলো। মেঘ নিচে আসলো, দেখলো মালিহা খান, হালিমা খান, আকলিমা খান মেহমানের নাস্তা দিতে ব্যস্ত। মাহমুদা খান আবিরের মামি ও মিমের খালার সাথে গল্প করছে। মেঘ গিয়ে মাহমুদা খানের কাছে গিয়ে তার কাঁধে মাথা রাখলো। কি হয়েছে মেঘ, শরীর ঠিক আছে? ভাবছি। কি ভাবছিস? ভাবছি এই যে বিয়ের পর এখন তুমি আর আমায় আদরই করো না। মাহমুদা খান মেঘের কান টেনে ধরে বলল, ওরে দুষ্ট, তুই আর বড় হবি না। মেঘ খিলখিল করে হেসে দিল। মালা হেসে দিল। মালা দূরে চেয়ারে বসে মেঘকে দেখছে। গত 2 মাস আগে মালার বিয়ে হয়েছে। স্বামী প্রবাসী। বিয়ের 1 মাস পরে মালাকে রেখে তার স্বামী প্রবাসে পাড়ি জমিয়েছে। মালা মেঘকে দেখে ভাবছে, একটা মেয়ে কিভাবে এতটা ভাগ্যবতী হয়, যার জীবনে আবির ভাইয়ের মতো একটা স্বামী আছে। তার জীবনে আর কিছু প্রয়োজন নেই।
মেঘ, তুমি সত্যিই একজন ভাগ্যবতী। যাকে আমি হাজার চেয়েও পাইনি, সে তোমাকে বহু বছর আগেই নিজ থেকে ধরা দিয়েছে। ভেবেই মালা দীর্ঘশ্বাস ফেলল। মিম দৌড়ে গিয়ে রুমে ধপাস করে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। বাম হাতটা বুকে চেপে আছে। আজকাল আরিফকে দেখলেই তার হৃদস্পন্দনটা বেড়ে যায়। বুকের ভেতর কেমন জানি ধুকপুক করে। সামনে পড়লে অনেক লজ্জা লাগে। তাহলে এটার নাম কি কিশোরী বয়সের আবেগ? অন্যদিকে আরিফ আবার ছাদে চলে গেল। কিছুক্ষণ ছাদের সোফায় বসে থাকার পর একটা রক্তিম গোলাপের দিকে তার চোখ আটকাল। সেই মুহূর্তেই উঠে গিয়ে তা ছিঁড়ে এনে আবার সোফায় এসে বসলো। আরিফ গোলাপটিকে দেখছে, গভীর দৃষ্টিতে দেখছে। হয়তো এই গোলাপের মাঝে তার প্রেয়সীর লাজের রক্তিম চেহারাটা সে খুঁজছে। হঠাৎ আকাশের পানে তাকিয়ে আরিফ বলে উঠল, প্রেয়সী, আমি তোমাকে চাই, সব সময় চাই। জানি না আমাদের কখনো মিলন হবে কিনা, কিন্তু মৃত্যুর পরেও আমার হৃদয় থেকে ভালোবাসা একটুও কমবে না। তারপরও যদি আমি তোমাকে না পাই, তুমি আমার হৃদয় থেকে একটুও বিচ্ছিন্ন হবে না। বাস্তবে না হও, কল্পনাতে তুমি শুধুই আমার। বেলা 12টা বাজে। মেঘ রুমে গিয়ে আবিরের শান্ত মুখের পানে তাকিয়ে আছে। এই ঘুমন্ত পুরুষটি একান্ত মেঘের ব্যক্তিগত পুরুষ। হঠাৎ আবির চোখ বন্ধ রেখে বলে উঠল, বউ, এভাবে তাকিও না প্লিজ, আমার লজ্জা লাগে। মেঘ চোখ সরিয়ে নিল আর বলল, বেলা 12টা বাজে, এবার তো জেগে উঠুন। আমি মিমের রুমে যাচ্ছি রেডি হতে, আপনি উঠে নামাজে যান। বলেই মেঘ চলে গেল। আবির অবাক। যা, এর আবার কি হলো? আমার লজ্জা লাগলে কি আমি বলতে পারবো না? এই জন্যই লোকেরা বলে বউয়ের মন বোঝা নয় রে নয় সোজা। বলেই আবির তোয়ালে কাঁধে তুলে গোসলে ঢুকলো। মিম আর মেঘ সাজতে বসেছে। পুরো ঘর এলোমেলো করে নিয়েছে। তখনই রুমে আদি ঢুকলো, বলল, তোমরা কি করছো? কেন? আম্মু বলেছে আজকে রেডি হতে দেরি হলে রেখে চলে যাবে। তুই কি আমাদের এটা বলতে এসেছিস নাকি অন্য কোনো মতলবে? না, মানে আসলে তোমাকে দেখতে এলাম। দেখা শেষ? তাহলে এক্ষুনি বের হয়ে যা রুম থেকে। ভাবছি কি? তোমাকে তেঁতুল গাছের পেতনির মতো লাগছে, শেওড়া গাছেরও। আদির বাচ্চা আদি! বলেই মিম চিৎকার দিল। আদি ছুটে ভোদর। আপু, তুমি আদিকে কেন কিছু বললে না? ও আমাকে তেঁতুল গাছের পেতনি বলেছে। শাওড়া গাছের পেতনিও বলেছে, সেটা কেন বলছিস না? আপু তুমিও? মেঘ মিমের রাগ বুঝতে পেরে বলল, সুন্দর লাগছে মিম, মনে হচ্ছে রাজকন্যা রাজকন্যা ভাব, শুধু একটা রাজপুত্রের অভাব। মাত্র এসএসসি দিয়ে কলেজে ওঠা কিশোরীর মনে আবেগের সাদা মেঘ উড়ে আজকাল। শাড়ি অপছন্দ করা মেয়েটাও এখন শাড়ি দেখলে তাকিয়ে থাকে। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক পরে। মাঝে মাঝে ললাটের নিচে ধ্রুভুর যুগলের মাঝে ছোট্ট একটা টিপ পরে নিজেকে সাজিয়ে নেয়। মেঘের মুখে রাজপুত্রের কথা শুনে লাজে রাঙা হয়ে উঠেছে তার চোখ মুখ। মুহূর্তেই ভেসে উঠল সকালের স্মৃতি, যে স্মৃতি পুরো অস্তিত্ব জুড়েই আরিফ। হঠাৎ নিচ থেকে সবার শব্দ পাওয়া যাচ্ছে। মেঘ বলল, মিম তুই আয়, আমি নিচে যাই। সবার শব্দ পাওয়া যাচ্ছে। সবাই রেডি হয়ে নিচে এসে গেছে। আচ্ছা যাও। বলে মিম আয়নার সামনে নিজেকে দেখছে আর মনে মনে বলছে, মনে হচ্ছে কি যেন নেই। হঠাৎ এক গম্ভীর সুর ভেসে এলো, কপালে টিপ আর চুলে একটা ফুল। আকস্মিক ঘটনায় মিম হতচকিত হয়ে গেল। সামনে তাকালে দেখলো তার পেছনে কেউ দাঁড়িয়ে তার চুলে একটি গোলাপ আটকে দিচ্ছে, যার প্রতিবিম্ব আয়নায় সুস্পষ্ট। মিম ভূত দেখার মতো চমকে গেল, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি এখানে? আরিফ ড্রেসিং টেবিলের ওপর থেকে একটা টিপ নিয়ে মিমের কপালে পরিয়ে দিয়ে বলল, নাও পারফেক্ট। মিম হঠাৎ শক্ত কণ্ঠে বলে উঠল, আপনি এখানে কি করেন? অনেকদিন হলো তোমার সাথে ঝগড়া করি না, তাই তোমাকে মিস করছিলাম। আমাকে মিস? না, তোমার ঝগড়াকে। আমার বইয়েই গেছে তোমার মতো ঝগড়াটে মেয়েকে মিস করতে। মিম গাল ফুলিয়ে হনহন করে ছুটে গেল নিচের দিকে। আরিফ তাকিয়ে আছে মিমের যাওয়ার পানে। মিমের পায়ের নূপুরের শব্দ যেন তার মনে ঝড় তুলেছে বারংবার। আজ মেয়েটাকে একটু বেশি বড় লাগছে। পরনে ভারী লেহেঙ্গা, দু হাতে ভরা চুড়ি, হাতে মেহেদি, চোখে কাজল, খোলা চুলে রক্তিম গোলাপ, কপালে ছোট্ট একটা টিপ।
আরিফের কাছেই সৌন্দর্যের আরেক নাম মিম। মিম নিচে চলে আসলো, দেখলো সবাই রেডি। বাড়ির ছেলেরা জুম্মার নামাজ পড়ে বাড়ি ফিরলে সবাই রওনা হবে তানভীরের বরযাত্রী হয়ে। মেঘ আজ একটু বেশি সেজেছে, তার একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। হঠাৎ বাড়ির মেন গেটে চোখ যেতেই দেখলো সবাই নামাজ পড়ে ফিরছে। কিন্তু আবির ভাই কই? তাকে কোথাও দেখা যাচ্ছে না কেন? মেঘের মনটা সহসাই খারাপ হয়ে গেল। মেঘ এতক্ষণ অপেক্ষায় ছিল বাড়ি ফিরলেই বলবে। আহিয়ার আব্বু আমাকে কেমন লাগছে বলুন তো, কিন্তু তিনি কোথায়? হঠাৎ বাইকের শব্দে মেঘের হুঁশ ফিরল, দেখলো আবির হেলমেট খুলে বাইকটি পার্ক করছে, তার হাতে ছোট্ট একটা শপিং ব্যাগ। আবির বাড়ির ভেতরে ঢুকে দেখলো বাড়ির মেয়েরা রেডি, আর ছেলেরা সবাই যে যার মতো নামাজ পড়ে এসে রেডি হয়ে নিচ্ছে। কিরে আবির, এতক্ষণ কোথায় ছিলে? আম্মু, একটা কাজ ছিল, নামাজের পর সেখানেই গিয়েছিলাম। আচ্ছা, উপরে যা, রেডি হয়ে নে। আবির উপরে গিয়ে 2 মিনিটের মাথায় মেঘকে ডাকছে। মেঘ হন্তদন্ত হয়ে ছুটল সেদিকে। এটা দেখে বাড়ির বড়রা মুচকি হাসল। হালিমা খান বলেই উঠল, এদের দেখলে মনটা জুড়িয়ে যায়। হয়েছে আহিয়ার আব্বু? আবির দরজার দিকে তাকিয়ে দেখলো মেঘ একটা নীল রঙের লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছে। তানভীর যখন বন্যার জন্য শপিংয়ে গিয়েছিল তখন তানভীর একই রকম 3টা লেহেঙ্গা নেয়। আবির, মিম আর মেঘের জন্য নীল রঙের লেহেঙ্গা চয়েস করে দেয়, আর তানভীর বন্যার জন্য মেরুন কালারের লেহেঙ্গা চয়েস করে। নীল লেহেঙ্গাতে আবিরের অষ্টাদশীকে যেন আজ নীল পরি লাগছে। আবির কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমার নীল পাঞ্জাবিটা একটু খুঁজে পাচ্ছি না, যেটা গত পরশু আনলাম। আলমারিতে খুঁজলে তা কি করে পাবেন? আমি তো সব আগে আলমারি থেকে নামিয়ে গুছিয়ে রেখেছি। এই নিন, এখানে আপনার সব প্রয়োজনীয় জিনিস গোছানো আছে। আবির মেঘের পেছন থেকে কোমর আঁকড়ে ধরে বলল, আই নো মাই ব্লু ফেয়ারি, আমি আগেই দেখেছি। তাহলে পাচ্ছি না বলছে। পুরো কথা শেষ হওয়ার আগেই মেঘ অনুভব করলো আবির তার গলায় কিছু পরিয়ে দিচ্ছে। তারপর আয়নার সামনে গিয়ে নিঃস্বার্থক কণ্ঠে বলল, দ্যাটস লাইক মাই স্প্যারো। মেঘ পেছনে গিয়ে আবিরকে জড়িয়ে ধরল। আবির ঠোঁটের কোণে দুষ্টু হাসি এনে বলল, এবার ছাড়ুন, না হলে আমার মত পরিবর্তন হয়ে যাবে। নিজের সাহায্য নষ্ট করতে না চাইলে আমার থেকে দূরে থাকুন। মেঘ আবিরকে ছেড়ে 2 কদম পিছিয়ে গিয়ে বলল, জলদি রেডি হন, না হলে রেখে চলে যাবে। আবির মেঘের বাচ্চামো দেখে মুচকি হাসলো। তারপর আরেকটা শপিং ব্যাগ মেঘের হাতে ধরিয়ে দিয়ে বলল, এটাতে বর্ণার জন্য একটা নেকলেস আছে, তোমার পক্ষ থেকে তোমার বেস্টুকে দিয়ে দিও। আবির ভাই, আপনি সবার কথা কত ভাবেন। আমার তো মনেই ছিল না যে বেবিকে কিছু দিতে হবে। কে যে বলেছে চাচাতো বোনকে বিয়ে করতে? সারাদিন ভাই ভাই করে। এত ভাই ভাই করলে বাচ্চার বাপ কখনোই হতে পারবো না, আর আমার আহিয়াও আসবে না। হায় রে কপাল আমার। কমিউনিটি সেন্টারে আগেই মেয়ে পক্ষ চলে এসেছে। বন্যা মেঘকে বারবার বলেছে মেঘ যেন একটু আগে চলে আসে, কিন্তু মেঘ বরযাত্রী হয়ে আসবে, এটা নিয়ে বন্যার মনটা একটু খারাপ। ইতিমধ্যেই তামিম, মিষ্টি ও মিনহাজরা চলে এসেছে। এতক্ষণ বন্যার সাথে ছবি তুলে এখন নিজেরা তুলছে। সবাই হাসি মজায় ব্যস্ত। একজন এসে বলল, বর এসেছে, বর এসেছে। কথাটা শুনে বন্যার বুকের মধ্যে থাকা হৃদয় নামক যন্ত্রটা ধপ করে লাফিয়ে উঠল। বুকের ভেতর অস্বাভাবিকভাবে ডিপ ডিপ করছে। তার এতদিনের জল্পনা কল্পনা পরিপূর্ণতা পাচ্ছে আজ। সবাই গেট ধরতে চলে গেল, কিন্তু একি মহা সমস্যা এখানে। বরকে প্রায় 100 জন যুবক ছেড়ে একই রকম শেরওয়ানি পরে বরবেশে দাঁড়িয়ে আছে। পাশেই বাড়ির বয়োজ্যেষ্ঠ পুরুষরা পাঞ্জাবি পাজামা, মহিলারা গাঢ় বেগুনি রঙের শাড়ি, যুবতীরা নীল লেহেঙ্গা। মনে হচ্ছে মেরুন, সাদা, বেগুনি ও নীল রঙের এক টুকরো বাগান। মেয়েপক্ষ পৈল বিভাগে বরকই। বিয়ে বাড়ির গেটের শোরগোল শুনিয়ে বন্যার বোন বলল, কি হয়েছে? আপু, আপনি ভেতরে যান, নতুন বেয়ানদের সাথে আমাদের কথা আছে। বন্যার বোন হেসে দিয়ে বলল, ঠিক আছে ভাই, আমি যাচ্ছি, কিন্তু বড়দের নিয়ে যেতে দাও, তোমরা দুষ্টুমি করো। বলেই বন্যার বোন সকল বয়োজ্যেষ্ঠদের নিয়ে ভেতরে আসলো। বন্যার ফ্যামিলি ছাড়া আর কেউ তানভীরকে চেনে না, যার ফলে বন্যার মামাতো খালাতো বোনেরা টেনশনে পড়ে গেছে। মিষ্টি, মিনাজ ও তামিম মুখ টিপে হাসছে, কারণ আগেই আবির এদের ইশারায় চুপ থাকতে বলেছে। বন্যার এক মামাতো বোন বলল, আমাদের দাবি মেনে নিন আর ভেতরে যান। হঠাৎ বরপক্ষের সবাই একসাথে চিৎকার দিয়ে বলল, মানি না, মানবো না, মানি না, মানবো না। সাকিব জোরে বলল, পথ ছাড়ুন। বাকিরা জোরে বলল,
বেআইন সাহেব, খিদা লাগছে। বেআইন সাহেব, বউ আমাদের। বেআইন সাহেব, তাড়াতাড়ি বর খোঁজেন। বেআইন সাহেব। বরপক্ষের স্লোগানে মুখরিত চারপাশ। বন্যা চুপি চুপি ছাদে চলে গেল। বন্যার তো চক্ষু চড়ক গাছ। আমার রাজপুত্র আমার ভিলেন। বন্যা ভালো করে খেয়াল করে দেখলো তানভীর সকলের পেছনে আবিরের পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ তানভীরের সাথে চোখে চোখ পড়ল বন্যার। তানভীর চোখ মারল বন্যাকে। আমির বুঝতে পেরে মেঘকে নিয়ে অন্য সাইডে দাঁড়ালো। তানভীর এই সুযোগে বন্যাকে ফ্লাইং কিস দিল। বন্যাও তা হাত বাড়িয়ে কুড়িয়ে নিল। এদিকে রাসেল বলল, বেআইন সাহেব, আপনাদের দাবি আমরা অবশ্যই মানব, কিন্তু তার আগে আমাদের একটা শর্ত আছে। মেয়েরা চিৎকার দিয়ে বলল, কি শর্ত? আপনাদের বর খুঁজে বের করে সম্মানী দিতে হবে, আর যদি না পারেন তাহলে আমাদের নতুন ভাবিকে ডাকবেন। সে নিজে তার বরকে খুঁজে বের করবে এবং সে সম্মানী পাবে। যতই হোক, সে তো এখন থেকে আমাদেরই লোক। এটা শুনে সকল মেয়েরা ছড়িয়ে পড়ল বরযাত্রীর মাঝে। কিন্তু বর কই, সবাই তো বরের মতো দেখতে। শুধু দূরের এক কর্নারে গাড়ির সাথে হেলান দিয়ে ফোনে কথা বলছে নীল পাঞ্জাবি পড়ুয়া এক ছেলে। সবাই আবিরের সামনে এসে জোরে একসাথে বলল, এটাই বর। আবির ওদের হঠাৎ চিৎকারে ফোনে কথা বলা রেখে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। তারপর কিছুটা বুঝতে পেরে বলল, আপিরা, আমি নতুন বর না, আমার একটা পরীর মতো বউ আছে। মেয়েরা হতাশ হয়ে হার মানল। তারপর কয়েকজন মিলে বন্যাকে আনলো বর খুঁজতে। হঠাৎ আরিফ বন্যাকে দেখে আবার স্লোগান দিল, নতুন ভাবি, নতুন ভাবি। জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্যা এসে সবার মাঝে গেল। দেখলো একটা ছেলে অন্য একজনের সাথে কথা বলছে। ছেলেটার শুধু পেছন দিক দেখা যাচ্ছে। বন্যা দৌড়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। তানভীর হতভাগ, সামনে ঘুরে দেখল। তানভীর মুচকি হেসে বলল, মাশাআল্লাহ। বাকিরা সবাই হই বলে চিৎকার দিল। ছেলেরা আবার স্লোগান দিচ্ছে, আমাদের ভাবি জিন্দাবাদ। সন্ধ্যা 6টা বাজে। একটু আগে তানভীর বন্যার বিয়ে শেষ হলো। এখন দুজনকে একসাথে বসিয়ে রাখা হয়েছে। তখনই মেঘ, মিম, মিষ্টি এবং আরও কিছু মেয়ে একটি আয়না নিয়ে আসলো। দুজনের সামনে রেখে তানভীরকে বলল, বলো তো ভাইয়া, কি দেখছো? বন্যা লাজুক হেসে বলল, এদের মাঝে আমার ভিলেন কই? বিয়ে মাত্র 2 অক্ষরের শব্দ, কিন্তু এর বিশালতা অনেক। যারা এই শব্দের গুরুত্ব বোঝে তারা জীবনে সুখী, আর যারা না বোঝে তাদের জীবনে নেমে আসে বিচ্ছেদ নামক কালো আধার। বিয়ে মানে একটা মেয়ের জীবনে সম্পর্কের সমীকরণ পরিবর্তন হওয়া, আপনকে পর করা আর পরকে আপন। এই মুহূর্তটা একটা মেয়ে কেবল উপলব্ধি করতে পারে। এই যে বন্যা এখন পাগলের মতো হাউমাউ করে কাঁদছে, বারবার মা, বোন, ভাইকে বলছে, আমি যাব না, আমি ওই বাড়িতে যাব না, আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না। প্লিজ তোমরা ওদের চলে যেতে বলো। আম্মু, ওই আম্মু, তুমি ওদের চলে যেতে বলো না, আমি কোথাও যাচ্ছি না। বন্যা কাছে হাউমাউ করে কাছে, আজ যেন তার চিৎকার কোনো বাধা মাঝে না। বন্যার বোন বন্যাকে জড়িয়ে ধরে সেও হাউমাউ করে কাছে। বোন, ও বোন, তোকে ছাড়া আমি কিভাবে থাকবো? তখনই বন্যার ছোট ভাই কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল, আপু তুই চলে যাবি? আমি কাকে নিয়ে ফুচকা খেতে যাব? কে আমাকে চকলেট এনে দেবে? বন্যার কান্না যেন আরো বেড়ে গেল। সেও তার ভাইকে জড়িয়ে ধরে কাছে। তার মা যেন আজ নিশ্চুপ কাঠের পুতুলের মতো এক জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বাবা পাশে দাঁড়িয়ে চোখ মুছিয়ে বারবার। হঠাৎ তার মা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আকস্মিক ঘটনায় বন্যা জ্ঞান শূন্য হয়ে পড়েছে। ছুটে গেল মায়ের কাছে, বলল, আম্মু, ও আম্মু, কথা বলো, তোমার বন্যা চলে যাচ্ছে। বন্যা তোমাকে আর সকাল সন্ধ্যা জ্বালাবে না, ফুচকা খাওয়ার অনুমতি চাইবে না, বারবার বলবে না আজকে খাইয়ে দাও, কাল থেকে আমি খাবো। বন্যার কান্নায় প্রকৃতি যেন ভারী হয়ে উঠেছে। চারদিকটা কেমন থেমে গেছে, শুধু বন্যার আহাজারি শোনা যাচ্ছে। তানভীর দূর থেকে টলমল চোখ নিয়ে তাকিয়ে আছে। তার এই মুহূর্তে কিছুই বলার নেই, এটাই দুনিয়ার নিয়ম। মেঘসহ আরও কয়েকজন বন্যার মায়ের মুখে পানি ছিটিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরতে তিনি বর্ণাকে জড়িয়ে ধরে বলল, মা, আমার মা, আমি আর নিজেকে সামলাতে পারছি না। তোকে ছাড়া কিভাবে থাকবো? তুই ছাড়া আমার ঘরটা শূন্য হয়ে যাবে। বলে উনি হাউমাউ করে কাঁদতে শুরু করলো। হঠাৎ বন্যা তার মায়ের বুকে লুটিয়ে পড়ল। মেঘ দৌড়ে সামনে আসলো, চেষ্টা করলো জ্ঞান ফেরানোর, কিন্তু ফিরছে না। তখনই আবির বলে উঠল, মেঘ, মেঘ, ওর জ্ঞান ফেরানোর প্রয়োজন নেই।
ফিরলে আবার কাঁদবে। তার চেয়ে ভালো ওকে এভাবে নিয়ে চলি। তানভীর শোন, তুই বন্যাকে কোলে করে গাড়িতে নিয়ে তোল। বন্যার বাবা বলে উঠল। আবির তাকে থামিয়ে দিয়ে বলল, আঙ্কেল টেনশন করিয়েন না, আমরা আছি তো, কোনো প্রবলেম হবে না। তানভীর বন্যার কাছে এসে বন্যাকে কোলে নেবে এমন সময় বন্যার বাবা দুহাত চেপে ধরে বলল, আঙ্কেল আপনি প্লিজ এভাবে বলবেন না। আমি ওকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করব, কোনো অভিযোগ করতে দেব না। বলে তানভীর বন্যাকে কোলে নিয়ে গাড়িতে বসালো। তারপর বরযাত্রীর গাড়ি ছুটল আপন গতিতে আপন ঠিকানায়। কিছু লোক আগেই বাড়িতে ফিরে গেছে, তারা বরণডালা সাজাতে ব্যস্ত। তখনই আদি দৌড়ে বাড়ির ভেতর ঢুকলো, বলল। কথাটা শোনা মাত্রই মালিহা খান, হালিমা খান, আকলিমা খান, মাহমুদা খান সহ অনেক মহিলারা দরজার সামনে গিয়ে দাঁড়ালো। মালিহা খানের হাতে রঙিন এক বরণডালা, না যা নানান উপকরণে সাজানো। বউ নিয়ে দরজায় আসতেই তারা বরণ করে ভেতরে ঢুকলো। সবাই আস্তে আস্তে বাড়ির ভেতরে ঢুকছে। তখনই হালিমা খান বলে উঠল, মিম, বৌমাকে তোর রুমে নিয়ে যা, আজ বৌমা তোর রুমেই থাকবে। দরজা দিয়ে ঢুকতেই এই কথা শুনে তানভীরের চোখ চড়ক গাছ। তানভীর মনে মনে আওড়ালো, আমার বউকে ওরা নিয়ে গেছে কোথায়? আবির তানভীরের কাঁধে হাত রেখে বলল, কি সুমন্দি ভাই, কেমন লাগছে? আমার কিন্তু এমনই লেগেছিল, কিন্তু তখন আপনি আমার পক্ষে কোনো প্রতিবাদ করেননি। তখন যদি প্রতিবাদ করতেন তাহলে আপনাকেও আজ এই দিন দেখতে হতো না। বলেই আবির দাঁত কেলিয়ে হাসলো। তানভীর মুখ ভোতা করে দাঁড়িয়ে আছে ঠিকই তো। যেদিন মেঘ আর আবিরকে আলাদা থাকতে বলা হয়েছিল সেদিনও কিছু বলেনি, কিন্তু আবিরের সাথে মজা নিয়েছিল ঠিকই। আজ একই ঘটনা তার সাথে ঘটল। মিম বন্যাকে নিয়ে তার রুমে বসালো, ভাবলো, বন্যাপুর লাগেজটা নিয়ে আসি, আপুকে চেঞ্জ করতে বলবো। মিম বন্যার লাগেজ আনার জন্য দরজার দিকে যেতেই শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খেল। চোখ তুলে উপরে তাকিয়ে দেখল সামনে লাগেজ সাথে আরিফ দাঁড়িয়ে আছে। তার অভিব্যক্তি শান্ত, মনে হচ্ছে আরিফ আগেই জানতো মিমের সাথে ধাক্কা লাগবে, তাই সে চমকায়নি। কিন্তু মিম আকস্মিক ঘটনায় কিছুটা ভড়কে গেছে। নিজেকে ঠিক করে বলল, আমাকে দিন। কেন? আমার কি ভিতরে আসা বারণ? না আসলে তেমন কিছু না, ভিতরে আসুন। আরিফ ভিতরে আসতে আসতে বলল, ভাবি আপনাকে ভাই খুব মিস করছে, বলেছে একটা কল দিতে। বন্যা কিছুটা লাজুক হাসল। সেটা দেখে মিমও ঠোঁট টিপে হাসে। তৎক্ষণাৎ বন্যার মনে পড়ল ফোনটা তো মেঘের কাছে। বন্যা বলল, আপনার ভাইকে বলুন আমার কাছে ফোন নেই, সেটা মেঘের কাছে। ঠিক আছে, আমি ভাইকে বলে দিব। এখন যাচ্ছি, রুমটা সুন্দর, আমি কিন্তু আবার আসবো। মিম কিছুটা রাগ নিয়ে কটপট করে তাকিয়ে আছে আর বলছে, রুমটা মনে হয় তার। আরিফ যেতে যেতে আস্তে করে বলে উঠল, রুমের মানুষটা তো আমার। আবির ভাই, আপনি কেন বন্যার ফোনটা আনতে বলেছেন? তোকে এত কিছু বুঝতে হবে না, ফোনটা তোর কাছে রেখে দে। আপনি এখন আর আমার ভালোবাসেন না। আমি যাই বলি সেটার সোজা উত্তর দেন না। আবির ল্যাপটপের অফিসে কাজ করছিল, সেটা রেখে মেঘের দিকে ফিরে তাকালো, বলল, সামনে এসো, আমার কাছে এসো। মেঘ ভদ্র মেয়ের মতো আবিরের এক কথায় বিছানায় উঠে আবিরের মুখোমুখি বসল। ম্যাম, আর কতবার কতভাবে বললে আপনি বুঝবেন? আপনাকে ছাড়া আমি নিঃস্ব, আপনাকে ছাড়া এই আবিরের কোনো অস্তিত্ব নেই এই পৃথিবীতে। আবির মেঘের মুখটাকে সামনে রেখে নেশাতক কণ্ঠে বলল, মেঘ, তুমি নিজেও জানো না যে তুমি এক ভয়ঙ্কর নেশা, আর যে নেশায় আমি আসক্ত। মেঘের ঠোঁটে ঠোঁট ডোবালো। মেঘের চোখের কোণ বেয়ে পানি পড়ছে। আবির ভাই তাকে কত ভালোবাসে মেঘ বুঝতে পেরেছে। আজ অজান্তেই আবির ভাইকে কষ্ট দিয়ে ফেলেছে সে। হঠাৎ আবিরের পিঠ খামছে ধরে আবিরকে সমর্থন করলো। তার স্প্যারোর সমর্থন বুঝতে পেরে কোমর পেঁচিয়ে ধরে আরেকটু সামনে আনলো। মুখ ডোবালো তার প্রিয়তমার ঘাড়ে গলায়। দুজন হারিয়ে গেল অন্য এক সুখ নগরে। সকালবেলা বাড়ির সবাই নানান কাজে ব্যস্ত, আজ বৌবাদ। কিন্তু তানবীর চুপচাপ সোফার এক কোণে মুখ ভার করে আবিরের পাশে বসে আছে। আবিরের সাথে নীরব যুদ্ধ চলছে। তার যুদ্ধের টপিক বন্যার ফোন কেন আবির নিয়ে রাখলো। কাল সারা রাত তানবীর ছটফট করেছে বন্যাকে এক নজর দেখার জন্য, কিন্তু কিভাবে তা জানাবে? বন্যার ফোনটা তো আবির মেঘকে দিয়ে রেখেছে। আবির মিটিমিটি হাসে, সব বুঝতে পেরেও না বোঝার ভান করে বসে আছে। হঠাৎ চোখ গেল সিঁড়িতে। কলাপাতা রঙের একটা শাড়ি পরে বন্যা উপর থেকে নামছে, সাথে মেঘ আর মিম। হঠাৎ করে বুকের মাঝে একটা প্রশান্তির হাওয়া বয়ে গেল। তানভীরের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল।
বাড়িতে অনেক মেহমান। মালিহা খান, হালিমা খান, আকলিমা খান সবাইকে আপ্যায়ন করতে ব্যস্ত। মেঘও মাঝে মাঝে কিছু কাজ করেছে। হঠাৎই মনে হলো তার মাথাটা কিছুটা ঘুরছে। অবশ্য আজকাল মাঝে মাঝেই এমনটা হয়। মেঘ ডাইনিং টেবিলে বসে এক গ্লাস পানি নিতে চাইল, কিন্তু তখনই বিকট শব্দে কাচের গ্লাসটা নিচে পড়ে ভেঙে গেল। আকস্মিক ঘটনায় কেউ কিছু বুঝে ওঠার আগে মেঘ ফ্লোরে লুটিয়ে পড়ল। মিম চিৎকার করে বলল, মেঘ আপু। আবির দৌড়ে এলো, বলল, মেঘ, হ্যাঁ মেঘ, তোমার কি হয়েছে? চোখ খুলো। মালিহা খান, হালিমা খান পানি নিয়ে ছুটে আসলো। আবির সেই পানি মেঘের চোখে মুখে ছিটিয়ে দিল। তানভীর তখনই ডক্টরকে কল দিয়ে আসতে বলল। আবির মেঘকে কোলে তুলে তার রুমে নিয়ে শুইয়ে দিল। মেঘ শান্ত হয়ে বিছানায় শুয়ে আছে, কিন্তু আবির ছটফট করে পুরো রুমে পায়চারি করছে আর ভাবছে। ডক্টর আসতে কেন লেট হচ্ছে? মেঘের কিছু হবে না তো? ভাবতেই আবিরের হাত পা শীতল হয়ে আসে। আলী আহমেদ খান ও মোজাম্মেল খান তানভীরকে ধমকাচ্ছে, সে ডক্টরকে আবার কেন কল দিচ্ছে না। তখন মাহমুদা খান, আকলিমা খান মেঘের হাত পায়ে তেল মালিশ করছে। কোনো সারা শব্দ নেই। তখনই আরি বাহির থেকে বলল, আবির ভাইয়া, ডক্টর এসেছে, ভিতরে নিয়ে আসবো? আয়। ডক্টর ভেতরে এসে সবার উদ্দেশ্যে বলল, আপনারা প্লিজ রুমটাকে খালি করুন। এত মানুষের ভিড় রোগীকে আরো অসুস্থ করে তুলবে। প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। রুমের বাইরে সবাই অপেক্ষা করছে। আবির টেনশনে ধপ করে বাইরের চেয়ারে বসে পড়েছে। হালিমা খান, মালিহা খান আহাজারি করছে। মেয়েটার কি হলো? সকালেই তো ভালো ছিল। তানভীর আবিরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। ইকবাল খান আবিরের পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না, কিছু হবে না। তখনই সবার উত্তেজনার অবসান ঘটিয়ে ডক্টর বাইরে এসে বলল, মিস্টার খান, বাড়িতে নতুন মেহমান আসছে, মিষ্টি মুখ করাবেন না? আলী আহমেদ খান নিশ্চুপ। খুশিতে তার যেন ভাষা হারিয়ে গেছে। সে খুশিতে মোজাম্মেল খানকে জড়িয়ে ধরল, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাই তুই শুনতে পাচ্ছিস? আমাদের ঘরে নতুন মেহমান আসছে। আমার আবির বাবা হবে। আমার মেঘ মামুনির কোলে ছোট্ট দাদু খেলা করবে। তারপর আলী আহমেদ খান জড়িয়ে চেঁচিয়ে বলল, তোমরা জলদি মিষ্টির ব্যবস্থা করো, আমি আজকে পুরো মহল্লাকে মিষ্টি মুখ করাবো। তারপর ডক্টরকে জড়িয়ে ধরে বলল, আজ মিষ্টি না খেয়ে তোকে যেতে দিচ্ছি না। আবির অবাকের চরম পর্যায়ে শূন্য চোখে তাকিয়ে আছে সবার দিকে। সে যেন বিশ্বাসই করতে পারছে না তার ছোট্ট মেঘের কোলে তার ছোট্ট আহিয়া আসবে। তানভীর আবিরকে জড়িয়ে ধরল। কনগ্রাচুলেশন ভাইয়া, অবশেষে তুমি আমায় মামা বানিয়ে দিলে। কিন্তু ছোট্ট করে আমায় কি বলে ডাকবে? মামা নাকি চাচ্ছ? মেঘ, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? আমি বাবা হতে চলেছি, আমার আহিয়া আসছে। আবির হাসলো। হঠাৎ মেঘের কথা মনে হতেই আবির ভেতরে গেল। মেঘ এক পাশ হয়ে শুয়ে আছে। কাঁপা কাঁপা হাতে মেঘের মাথায় স্পর্শ করে বলল, মেঘ ঘুমোচ্ছে, তার এখন বিশ্রামের প্রয়োজন। তাই আবির আর সেখানে না বসে বাহিরে চলে গেল। ইতিমধ্যে মেহমানরা চলে গেছে। বন্যার বাড়ির লোক মাত্রই গেল। তানভীর তাদের এগিয়ে দিতে গিয়েছে। খানবাড়ির প্রতিটি লোক আজ খুশি। মেঘ তাদের অনেক আদরের মেয়ে। এক সময়ের দৌড়ে ছুটে বেড়ানো মেয়েটাও আজ মা হবে। ভাবতেই খুশিতে মনটা ভরে যায়। আবির রাকিবকে ফোন দিয়ে তার ছেলে ও রিয়ার খোঁজ খবর নিল। অবশেষে মেঘের অসুস্থতার কথাও জানালো। রাকিব তো মহা খুশি। রাকিবের হাত থেকে জান্নাত ফোনটা কেড়ে নিয়ে বলল, ভাইয়া, আমরা কিন্তু আবারও একটা ট্রিট পাওনা রইলাম। আপনাকে বলে বোঝাতে পারবো না যে আমরা ঠিক কতটা খুশি হয়েছি। মেঘ কোথায়? ওর সাথে একটু কথা বলা যাবে? আসলে ওর শরীরটা অনেক দুর্বল, তাই ডক্টর ওকে অল্প ডোজের স্লিপিং পিল দিয়েছে। গত 2 ঘন্টা যাবত ম্যাডাম ঘুমোচ্ছে। ও আচ্ছা, আমি তো এখন হাসপাতালে আছি। আগামীকাল রিয়া ভাবিকে বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখা করতে যাব। ঠিক আছে, তুমি সময় করে এসো, এখন রাখছি। সন্ধ্যা 7টা বাজে। মেঘ আস্তে আস্তে চোখ খুলল। শরীরটা অনেক দুর্বল মনে হচ্ছে। ভাবছে, হঠাৎ করে এমন কথা ঘুরছে কেন? আমার কি কোনো বড় রোগ হলো? বন্যার ডাকে মেঘের ভাবনার সমাপ্তি ঘটল। ননদিনী, এখন কেমন আছিস? বেবি, তুই? ভালো আছি, শুধু শরীরটা একটু দুর্বল। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তুই কতদিন হলো অসুস্থ? বেশি না, 10-15 দিন হলো শরীরটা বেশ দুর্বল। মাথাটা বেশ ঘোরায়। আবির ভাইকে জানিয়েছিলি? না, জানানো হয়নি। ও। হঠাৎ আবির রুমে এসে বন্যাকে দেখে বলল, তোমরা গল্প করো, আমি পরে আসছি। বন্যা উঠে দাঁড়িয়ে বলল, না ভাইয়া, আমাদের কথা বলা শেষ।
আমি চলে যাচ্ছি, আপনি প্লিজ ভেতরে আসুন। বলেই বন্যা মিমের রুমের দিকে ছুটল। আবির কিছুটা রাগী লুক নিয়ে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ ভয়ে ভয়ে বলল, আমার তো কিছু হয়নি, আমি সুস্থ আছি। কাজের চাপে মাথাটা একটু ঘুরে গেছিল। আবির কিছুটা শক্ত কণ্ঠে বলল, এদিকে আয়। মেঘ কাঁপা কাঁপা পায়ে বিছানা থেকে নেমে আবিরের সামনে দাঁড়ালো। মেঘ ভয়ে মনে মনে আওড়াচ্ছে, আল্লাহ, আজ আমি শেষ। বিয়ের পর প্রথম থাপ্পড়টা মনে হয় আজকেই খাবো। আল্লাহ গো, বাঁচাও। হঠাৎ আবির মেঘকে কোলে তুলে নিল। তা দেখে মেঘ তো আশ্চর্যের চরম পর্যায়ে। এটা কি হলো? আবির মেঘকে ঘোরাচ্ছে আর বলছে, মেঘ, তুই জানিস না আজ আমি কতটা খুশি। মনে হচ্ছে আকাশের চাঁদ বাড়িতে নেমে এসেছে। তুই নিজেও জানিস না তুই আমাকে কি দিয়েছিস। মেঘ অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর বলল, আমাকে প্লিজ নামান, আমি পড়ে যাব। আমার মাথাটা আরো বেশি ঘুরছে। কিন্তু আবির যেন আজ খুশিতে পাগল প্রায়। পাগলামি না করে প্লিজ বলবেন কি হয়েছে। আহিয়ার আম্মু, অবশেষে আমাদের আহিয়া আসছে। মেঘ এ কথা শুনে স্তব্ধ হয়ে আবিরের চোখের দিকে তাকিয়ে আছে। সে যেন বিশ্বাস করতে পারছে না। তারপর আবার বলল, কি বললেন? আর একবার বলুন প্লিজ। আবির মেঘের কানে ফিসফিস করে বলল, আমাদের আহিয়া আসার সময় হয়ে গেছে, নিজের যত্ন নিও প্লিজ। মেঘের চোখ টলমলো করছে নোনা জলে। এটা কোনো কষ্টের কান্না নয়, কোনো বিষাদ ভরা কান্না নয়। এটা হলো সুখের কান্না, মা হওয়ার আনন্দের কান্না। মেঘ কাঁদতে কাঁদতে আবিরকে জড়িয়ে ধরল। আবিরের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে, সত্যি আমাদের আহিয়া আসছে, আমি মা হব। আবির মাথা নেড়ে সে চিরচেনা সুরে বলল, স্প্যারো। মেঘ আবিরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখল। ভালোবাসার পূর্ণতার মাঝে যতটুকু অপূর্ণতা ছিল তাও আজ পূর্ণ হলো। জীবন থেকে আর কিছু চাওয়ার নেই। আবির মেঘকে রেস্ট করার জন্য শুইয়ে দিতে চাইল, কিন্তু মেঘ বলল, আপনি কি ভুলে গেছেন আজ ভাইয়া আর বেবির বাসর রাত? না, ভুলিনি। আমাকে এখন কি করতে হবে ম্যাডাম? আপনাকে কিচ্ছু করতে হবে না, আমি এখন সুস্থ আছি, আমি সব করে নিব। আবির মেঘের দিকে শান্ত হুমকি ছুড়ে বলল, বিছানা থেকে যদি এক পাও নামেন তাহলে আপনার পা ভেঙে গলায় জড়িয়ে দেব, মাইন্ড ইট। মেঘ ঠোঁট ফুলিয়ে বসে আছে। আবির মেঘের ফোলা ঠোঁটে চুমো এঁকে দিয়ে বলল, এক শর্তে যেতে পারবি, আমি সব সাজাবো, তুই শুধু পাশে বসে থাকবি। মেঘ ভেঙচি কেটে বলল, ঠিক আছে ঠিক আছে। আবির আর মেঘ তানভীরের রুমে গেল। গিয়ে দেখে আরিফ, রাসেল, সাকিব ও মিম আগে থেকেই অপেক্ষা করছে। আবিরের নির্দেশনা মতে সবাই রুমটাকে সুন্দর করে সাজানো শুরু করেছে। আরিফ বারবার আর চোখের মিমের দিকে তাকাচ্ছে। মিম লজ্জায় অন্যদিকে ফিরে কাজ করছে। কয়েকবার আরিফের তাকানো দেখে সাকিব মনে হয় কিছুটা বুঝতে পেরেছে। তাই সাকিব আরিফকে বলল, কোনো দিকে না তাকিয়ে কাজ কর, পরের বাসরটা তোর সাজাবো। মিম কিছুটা লজ্জায় নেতিয়ে পড়ল। আরিফ কথাটা না শোনার ভাব ধরে কাজ করে যাচ্ছে। আবির মেঘের খেয়াল রাখার এতটাই ব্যস্ত যে এদিকে কি কথা হচ্ছে তা তার মস্তিষ্কে পৌঁছায়নি। মেঘ একটা চেয়ার টেনে বসে আছে। আবির কাজ করছে আর মেঘের সাথে কথা বলছে। আবির তো মেঘকে কোনো কাজে হাত লাগাতেই দিচ্ছে না। রুমটার সাজানো শেষে আরিফ, সাকিব, আবির ও রাসেল দরজায় বাইরে চেয়ার নিয়ে বসে তানভীরের অপেক্ষা করছে। মেঘ আর মিম গেল বন্যাকে নিয়ে আসতে। বন্যাকে আজ শুভ্র রঙের শাড়ি পরানো হয়েছে। খোপায় কয়েকটা শুভ্র গোলাপ, ওষ্ঠে গোলাপি লিপস্টিক ও চোখে কাজল পড়ুয়া বন্যাকে আজকে শুভ্র রঙের রানী মনে হচ্ছে। মেঘ ডাকল, বেবি, আমি চলে এসেছি। তোমার অপেক্ষার দিন শেষ। এখনই তোমাকে আমার ভাইয়ার রুমে নিয়ে যাব। বন্যা মেঘের কথা শুনে কি রিয়াকশন দেবে বুঝতে পারছে না। হঠাৎ বন্যার বুকে ধুকপুকুনি অস্বাভাবিক মাত্রায় বেড়ে যাচ্ছে। কেন জানি ভয় হচ্ছে খুব। মেঘ বন্যাকে জড়িয়ে ধরল, বলল, বেবি, তোকে আজকে পুরো সাদা ফুলের রানী লাগছে। হঠাৎ মেঘের শব্দে বন্যার ধ্যান ভাঙল। বন্যা ক্ষোভ করে মেঘের দুহাত চেপে বলল, দোস্ত, আমার খুব ভয় হচ্ছে, কেমন জানি লাগছে। মেঘ মুচকি হাসলো আর বলল, এই সময় সবারই এমনটা হয়, তাই চাপ নিস না, আমার ভাইটা তোকে খুব ভালোবাসে। মেঘ বন্যাকে নিয়ে তানভীরের রুমের খাটের মাঝখানে বসালো আর বলল, এখন থেকে এই রুম আর এই রুমের মানুষ দুইটাই তোর। তানভীর বন্যার বাড়ির লোককে এগিয়ে দিয়ে এসে মোজাম্মেল খানের দেয়া অন্য এক কাজে গিয়েছিল। এখন রুমের সামনে এসে দেখে হরতাল। মনে মনে আওড়ালো, এরা ঠিক মতো বাসরটাও করতে দেবে না। দরজার সামনে গিয়ে বলল,
কি সমস্যা? আমার রুমের সামনে কি? আরিফ দাঁত কেলিয়ে বলল, রুমের সামনে না, রুমের ভিতরে তোমার বউ যাবে তার কাছে যেতে হলে আমাদেরকে পার করতে হবে। রুমটা আমার আর বউটা আমার, তাহলে তোমাদের কেন পারি করব? কারণ তোমার বউর কাছে যাওয়ার চাবিকাঠি আমার কাছে। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তানভীর হালকা হালকা ভেজা, ভেতরে গিয়ে চেঞ্জ করতে হবে, না হলে ঠান্ডা লাগবে, তাই বলল। কি চাস বল। মাত্র 50,000 টাকা। শুনে তানভীরের মাথা ঘোরাচ্ছে। তানভীর বলল, ওরে, আমি সৎভাবে সরকারি চাকরি করি, আমার ব্যাংক ভর্তি টাকা নেই, 50,000 টাকা এখানে দিতে পারবো না। তার চেয়ে ভালো 20,000 টাকা দিই আর রাস্তা ক্লিয়ার কর। সবাই হেসে বলল, না 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 না, তা হবে না। আবির নীরব দর্শক, চুপচাপ সব দেখছে। হঠাৎ তানভীর আবিরকে দেখে বলল, ভাইয়া ভাইয়া, তুমি ওদের কিছু বলো না প্লিজ। আবির একটা শয়তানি হাসি দিয়ে বলল, সমন্ধি ভাই, আপনি আমার বউয়ের বড় ভাই, আপনার বাসরে আমার থাকা মানায় না, আমি যাই ভাইয়া। বলে আবির শেষ বাজাতে বাজাতে চলে গেল। তানভীর শূন্য চোখে আবিরের যাওয়ার পথে তাকিয়ে আছে। অবশেষে কোনো উপায় না পেয়ে 50,000 টাকা দিয়েই রুমে ঢুকল। বন্যা হঠাৎ দরজা আটকানোর শব্দ পেয়ে ভীতু চোখে সামনে তাকালো। দেখল তানভীর একটা শুভ্র পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। বন্যা চোখ নামিয়ে নিল। তানভীর এক নজর চারিদিকে তাকালো। ব্যালকনির সামনে শুভ্র পর্দাগুলো মৃদু মৃদু দুলছে। পুরো ঘরটা সাদা গোলাপ, কাঠগোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো। খাটের একপাশে একটা টেবিলের উপর অনেকগুলো মাটির প্রদীপ জ্বলছে, যার আলোয় দেখা যাচ্ছে গোল শুভ্র বিছানার এক মায়াবিনী। শুভ্র তার রানী বসে আছে, পরনে তার শুভ্র এক শাড়ি, খোপায় শুভ্র গোলাপ। তানভীর মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা তার অর্ধাঙ্গিনী, হৃদয় ব্যাকুল করা মায়াবিনী, যার কাজল পড়া সমুদ্রের মতো গভীর চোখে সে ডুবেছে বহুবার। বন্যা খাট থেকে নিচে নেমে আসলো। নিচু হয়ে তানভীরকে সালাম করতে যাবে, ঠিক তখনই তানভীর তাকে উঠিয়ে সোজা করে দাঁড় করালো। বলল, তোমার স্থান পায় নয়, এই বুকে। বলেই তানভীর তার বা বুকে আঙুলের ইশারা দিয়ে দেখালো। আবির মেঘকে খাইয়ে দিচ্ছে। মেঘ খেতে চায় না আর, কিন্তু আবির ধমকে খাওয়াচ্ছে। আবির হালকা রাগি রাগি কণ্ঠে বলছে, একবার আমার আহিয়া আসুক, তারপর তোকে মেডিকেল নিয়ে বেঁচে দেব। স্টুডেন্টরা তোকে কঙ্কাল হিসেবে ইউজ করবে। আহিয়ার আব্বু, আপনি আমাকে এই কথাটা বলতে পারলেন? আমি তো সত্যি কথাই বলেছি। ঠিক আছে, আমি আপনার সাথে আর কথাই বলবো না। আমারটা আমি নিজেই খেয়ে নিব, দিন আমায়। আবির মুস্কি হাসলো, বলল, পাগল মেয়ে, এই যে খাইয়ে দিলাম, এটা কার পেটে গেছে, আমার নাকি তোমার? মেঘ ঠোঁট ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আবির আবারও বলল, মেঘ, তুই কি জানিস তোর ওই রাগে মুখের ফোলা ঠোঁট দুটো আমার খুবই প্রিয়। মেঘ তাড়াহুড়ো করে বলল, না না না, আমি একটু রেগে নেই, খাইয়ে দিন। বন্যা, তুমি আমি কখনো পায়ে ধরে সালাম করবে না। কখনো যদি সম্মান দেখানোর খুব ইচ্ছা হয় তাহলে বুকে মাথা রাখবে। কখনো যদি খুব ভালোবাসতে ইচ্ছা হয় তাহলে বুকে মাথা রাখবে। আমার এই বুকটা তোমার জন্য সর্বতে উন্মুক্ত। তুমি যে বুকেরই বাবা জোরে তৈরি। বলেই তানভীর বন্যাকে বুকে জড়িয়ে নিল। দুজন আজ শুনতে পাচ্ছে দুজনের বুকের ধুকপুকুনি। বন্যার শরীরের অদ্ভুত এক মেয়েলি ঘ্রাণে তানভীরের যেন নেশা ধরে যাচ্ছে। তানভীর নিজেকে একটু গুছিয়ে নিয়ে বলল, বন্যা, অজু করে আসো, দুজনে একসঙ্গে উপরওয়ালার নিকট শুকরিয়া আদায় করব। বন্যা চলে গেল অজু করতে। তানভীর ব্যালকনিতে চলে গেল। ঘন ঘন মেঘ ডাকছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে। হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আজ আবহাওয়াটা খুবই চমৎকার। তানভীরের হঠাৎ ইচ্ছে হলো বৃষ্টি বিলাস করতে প্রিয় মানুষটার সাথে। সে রুমে গিয়ে দেখলো বন্যা অজু করে রুমে এসেছে। সেও গেল অজু করতে। তানভীর আর বন্যা মহান রবের নিকট শুকরিয়া আদায় শেষে তানভীর বলল, বন্যা চলো, আজ তোমাকে এক জায়গায় নিয়ে যাব। বন্যা বলল, কোথায়? গেলেই দেখবে। বলেই তানভীর বন্যার এক হাত মুঠো করে ধরেছে। দুজন ছাদে গিয়ে দাঁড়াতেই ঝিরিঝিরি বৃষ্টি মনকে শীতল করে দিচ্ছে। বন্যা আকাশের দিকে মুখ করে বৃষ্টির স্বাদ গ্রহণ করছে। বন্যার চোখ দুটো বন্ধ, কিন্তু অন্যদিকে তার ভিলেন তার বন্ধ চোখেই তাকিয়ে আছে। হঠাৎ বাস পড়ার শব্দে বন্যা ভয়ে চোখ খুলে দেখল তার সামনে তানভীর দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। বন্যা আরো বেশি ভয় পেয়ে তানভীরকে জড়িয়ে ধরল। তানভীর হাসলো, তার শখের নারীকে শক্ত করে জড়িয়ে ধরল, বলল, বন্যা, তোমাকে আজ বন্যা ফুলের মতো লাগছে।
জানো, ছোটবেলা যখন নানুর বাড়িতে যেতাম তখন আমরা সব কাজিনরা ঘুরে উড়াতে যেতাম। তখন দেখতাম একটা বড় গাছে সাদা সাদা ফুল ফুটত। নাম জানতাম না, কিন্তু ভালো লাগতো। একদিন নানুর কাছে জানতে চাওয়ায় নানু বলল, এটা বন্যা ফুল। আজ সাদা শাড়িতে তোমাকে সে ফুলের মতো লাগছে, যা দেখে আমি মুগ্ধ হয়েছি বহুবার। বন্যা তানবীরের কথা শুনে বুক থেকে মাথা তুলে সোজা হয়ে দাঁড়ালো। তানবীর বন্যার নরম দু হাত তার হাতে মুঠোবন্দি করে কণ্ঠে মাদকতা নিয়ে বলল, বন্যা ফুল, তুমি কি জানো কত রাত জেগেছে তোমাকে আপন করে পাওয়ার অপেক্ষায়? দিনে পর দিন আকুল হয়ে ছুটে গেছে তোমার ভার্সিটিতে, তোমার গলিতে, তোমাকে এক নজর দেখার অপেক্ষায়। সে তুমি অবশেষে আমার হলে। তানভীর নেশাত্মক কণ্ঠে বলল, খুব ভালোবাসি বন্যা ফুল। বৃষ্টি বাড়ছে, দুজনেই পুরো ভিজে গেছে। বন্যা তানভীরের হাতের মুঠো থেকে নিজের হাতটা সরিয়ে নিয়ে দৌড়ে ছুটে গেল ছাদের মাঝখানে। তানভীর মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। বৃষ্টির টুপটাপ শব্দের সাথে বন্যার পায়ের নুপুরের ছন্দ যেন তানভীরের কানে সুরের ঝংকার তুলছে। সাদা শাড়িটি বন্যার গায়ে আষ্টে পিষ্টে লেগে আছে। তানভীর এক মুহূর্ত তাকিয়ে চোখ সরিয়ে নিল, তারপর ভাবল, ও তো আমার বন্যা ফুল, এখন তুই আমার নিজের। বন্যার প্রবল বৃষ্টির মাঝে ছাদের মাঝখানে দাঁড়িয়ে জোরে চিৎকার করে বলল, ভালোবাসি ভিলেন, খুব খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমার এই 20 বছরের জীবনে হৃদয়ে যত ভালোবাসা সঞ্চিত করেছি সবটা আমি তোমায় দিতে চাই। তানভীর বন্যাকে পেছন থেকে কোমর জড়িয়ে ধরল। মুহূর্তে বন্যার সারা শরীর কাঁপুনি দিয়ে উঠল, শরীরটা তার কাঁপছে। তানভীর বন্যার বৃষ্টি ভেজা চুলের ঘ্রাণ নেয় মগ্ন। হঠাৎই বন্যার সামনে ঘুরে তানভীরকে শক্ত করে জড়িয়ে ধরল। তানভীর বন্যার সদ্য ভেজা নরম কোমর ধরে ঠোঁট ডুবালো। বন্যা আবেশে চোখ বন্ধ করে আছে। হঠাৎ বন্যা নিজেকে শূন্যে অনুভব করল। চোখ মেলে দেখল তানভীর তাকে কোলে তুলে রুমের দিকে যাচ্ছে। আহিয়ার আব্বু, আপনি কোথায়? লোডশেডিং বুঝতে পেরে আবির তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছে। বলল, এই তো আমি চলে এসেছি, তুমি ভয় পেও না। ফোনের ফ্ল্যাশটা অন করুন প্লিজ। কিভাবে করব? তুমি তো আমায় জড়িয়ে ধরে আছো। আসলে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে, আমার ভয় লাগছে খুব। আবির একটু হাসল, হাত বাড়িয়ে পাশে টেবিলে থাকা মাটির প্রদীপগুলো জ্বালালো। মেঘ তো অবাক। রুমে মাটির প্রদীপ কিভাবে আসলো? মেঘের প্রশ্নে আবির বলল, তানভীরের রুম সাজানোর জন্য বেশি করে আনিয়েছিলাম, সেখান থেকে তোমার জন্য এনেছি। মেঘ আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আহিয়ার আব্বু, আপনার মতো করে আমায় কেউ বোঝে না। আবির আবারও হাসল। মেঘের মুখে হাসি দেখলে তার মুখে সহসাই হাসি ফুটে ওঠে। মনে হয় আবিরের প্রাণ হাসে। অন্ধকারে মিম ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে নিচের তলায় মায়ের রুমে যাচ্ছে। হঠাৎই কেউ তার মুখ চেপে ধরেছে। মিম ভয়ে অজ্ঞান প্রায়, চিৎকার করতে পারছে না। অন্ধকারে সে বুঝতে পেরেছে পুরুষদেহী লোকটা তাকে সিঁড়ি বেয়ে ছাদের দিকে নিয়ে যাচ্ছে। মিম কাঁপছে আর মনে মনে আওড়াচ্ছে, আল্লাহ আমাকে বাঁচাও, বাসায় মনে হয় ডাকাত পড়েছে। আচ্ছা, আমাকে কি ছাদ থেকে ফেলে দিবে নাকি ছাদে পাইপে কিডন্যাপ করে নিয়ে যাবে? ভাবতে মিমের সারা শরীর কাঁপছে। ছাদে এসেই মুখের ওপর থেকে হাতটা আলগা হলো। মিম হাতটা সরিয়ে চিৎকার দিল, আব্বু, ভাইয়া। হঠাৎ একটা হাত মুখটা আবারও চেপে ধরলো। পেছন থেকে হিসিয়ে বলল, চুপ, আমি আরিফ, ভয় পেও না। বলেই আরিফ হাত সরিয়ে নিল। মিম দীর্ঘশ্বাস ফেলে বলল, আরিফ ভাইয়া আপনি? আরিফ নিশ্চুপ, এক দৃষ্টিতে মিমের বৃষ্টি ভেজা মুখের দিকে তাকিয়ে আছে। কথা বলছেন না কেন? এত বৃষ্টিতে আমাকে ছাদে কেন আনলেন? আরিফ এখনো চুপ, আজ কোনো কথাই নেই তার মুখে। কি হলো আরিফ ভাইয়া? অন্য সময় তো মুখে কথার খুই ফোটে, আজ কোনো কথা বলছেন না কেন? আরিফ চুপচাপ মিমের দিকে এক পা আগালো। আরিফ এক পা করে মিমের দিকে এগোচ্ছে। মিম ও এক পা করে পেছনের দিকে পেছাচ্ছে। মিম কিছুটা ভীতু চোখে আরিফের দিকে তাকালো, কাপা কণ্ঠে বলল, আরিফ ভাইয়া কি হলো, কেন এনেছেন বলেন তো? আরিফ স্থির চোখে মিমের ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে আছে, বলল, মিম, তুমি ভয় পেও না, তোমার অসম্মান হবে এমন কিছু আমি করব না। আমি তোমার সাথে কয়েকটা কথা বলতে চাই, বলেই চলে যাব। এমন কি বলবেন যার জন্য এত রাতে বৃষ্টির মধ্যে ছাদে নিয়ে আসতে হলো? আমাকে যেতে দিন, কেউ দেখলে সমস্যা হবে। আরিফ মোহনীয় দৃষ্টিতে মিমের দৃষ্টি ভেজা মুখের দিকে তাকিয়ে আছে।
তার চোখ দুটো কিছু বলছে যা আরিফ মুখ ফুটে বলতে পারছে না। হঠাৎ আরিফ মিমের দুগালে দু হাত রেখে কণ্ঠে মাদকতা মিশিয়ে বলল, মিম, আমার জীবনে তুমিই সেই ব্যক্তি যাকে দেখলে মুহূর্তেই আমার হৃদস্পন্দন বেড়ে যায়, যাকে এক মুহূর্ত দেখার তৃষ্ণা আমার হৃদয়কে ব্যাকুল করে, যার জন্য নানান অজুহাতে এইখান বাড়িতে আমি বারংবার ছুটে আসি। তুমি সত্যি জানো না, তুমি হাসলে তোমার এই চোখ দুটো হাসে, তোমার এই সমুদ্রের মতো গভীর চোখের চাউনি দেখে আমার হৃদয় ঘায়েল হয়ে প্রতিক্ষণ প্রতি মুহূর্তে। আমার চোখে তুমি এক ভয়ঙ্কর সুন্দরী, যার মুখে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারি। আমার হৃদয়ের রানী, তুমি কি আমার হবে? থাকবে সারা জীবন আমার সাথে? দুজন হাতে হাত রেখে পথ চলবো একসাথে। কথা দিচ্ছি, কোনো অভিযোগ করার সুযোগ দিব না। ভালোবাসি, ভীষণ ভালোবাসি, খুব 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 ভালোবাসি। মিম নিশ্চুপ, সে অবাক, কিন্তু তার চোখ দুটো শান্ত। মিম শান্ত দৃষ্টিতে আরিফের মুখপানে তাকিয়ে আছে। কি থেকে কি হয়ে যাচ্ছে সব তার মস্তিষ্কের উপর দিয়ে যাচ্ছে। মিম কিছুই বলছে না। এটা দেখে আরিফ তার দুকা দিয়ে হাত রেখে ঝাঁকুনি দিয়ে বলল, মিম, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? তুমি কি উপলব্ধি করছো এই হৃদয়ের ব্যাকুলতা? মিমের মনে হয় কিছুটা হুঁশ ফিরল, বলল, ভাইয়া কি বলছেন এসব? আমার ভয় করছে, আমাকে যেতে দিন প্লিজ। বলেই মিম গেটের দিকে পা বাড়ালো। পেছন থেকে আরিফ তার এক হাত ধরে বলল, চলে যাচ্ছ যাও, পালাচ্ছ পালাও, কিন্তু যত দূরেই পালাও তুমি কিন্তু আমারই। আমি যতটা শান্ত তোমাকে ছাড়া আমি ততটাই ভয়ঙ্কর। আরিফ হাতটা ছাড়তেই মিম দৌড়ে ছুটে পালালো রুমের দিকে। ঠাস করে রুমের দরজা বন্ধ করে মিম দরজায় কাঠ ঠেকিয়ে হাঁটু ভেঙে নিচে বসে পড়ল। তার হাত পা থরথর করে কাঁপছে। কি হচ্ছে এইসব? মিম কিছুটা আরিফকে পছন্দ করলেও সে কখনো এমন কিছু আশা করেনি মোটেও। মিমের কিশোরী হৃদয় আরিফের মোহমায়ায় আটকে গেছে, কিন্তু তা সে কী করে স্বীকার করবে আরিফের কাছে? ভাবতেই তার লজ্জায় মরিমরি অবস্থা। তাছাড়া ফ্যামিলি কি মানবে? ভাইয়েরা কি কখনো মানবে? ভাবতে ভাবতে মিম ফ্লোরে শুয়ে পড়ল। আরিফকে নিয়ে এখন লজ্জার সাথে সাথে মিমের ভয়ও কাজ করছে। আজ আরিফের কয়েকটা কথা শুনে মনে হয়েছে আরিফ মিমকে ঠান্ডা স্বরে হুমকি দিয়েছে। কি করবে সে? ভাবতেই তার মাথা ঘুরে যাচ্ছে। ভাবতে ভাবতে ক্লান্ত মস্তিষ্ক নিয়ে মিম ফ্লোরেই ঘুমের রাজ্যে তলিয়ে গেল। ফজরের আজান পড়ছে চারিদিকে। তানভীর বন্যার মাথায় হাত বুলিয়ে ডাকছে, বন্যা, বন্যা ফুল ওঠো, ফজর আজান দিচ্ছে। বন্যা ঘুমু ঘুমু চোখে তাকালো, দেখলো সামনে তানভীর তার মুখের দিকে ঝুঁকে আছে। বলে চিৎকার দিয়ে শোয়া থেকে উঠে বসলো। শরীরের দিকে তাকিয়ে দেখলো একটা টি শার্ট পরা। এই টি শার্টটি কার সে নিজেও জানে না। ভয়তো কণ্ঠে বলল, আপনি এখানে কি করেন? আমার বাড়িতে এত রাতে কিভাবে ঢুকলেন? আমাকে চেঞ্জ করিয়েছে কে? বেচারা তানভীর হতভম্ব মুখ নিয়ে তাকিয়ে আছে। এ কি হলো? তার বউ এ কি বলছে? তানভীর নিজেকে কিছুটা শান্ত করে বলল, বন্যা ফুল, তুমি কি ভুলে গেছো গতকাল আমাদের বিয়ে হয়েছে? তুমি এখন আমাদের বাড়িতে। বন্যা স্তব্ধ হয়ে গেল। ঠিকই তো, সে তো এখন খান বাড়িতে, তানভীর তার স্বামী। বন্যা আস্তে আস্তে বলল, মানে আসলে আপনি যেভাবে মুখের উপরে ঝুঁকেছিলেন আমি তো ভয় পেয়েছিলাম, আর হঠাৎ করে ঘুম ভাঙায় সব গুলিয়ে ফেলেছিলাম। তানভীর হাসলো। ঠিক আছে, নো প্রবলেম। এখন গোসলে যাও, চারদিকে আজান পড়ছে। এসে ফজর নামাজ আদায় করো, আমি মসজিদে যাচ্ছি। ঠিক আছে। মনে মনে আওড়াচ্ছেন, ভিলেনের বাচ্চা ভিলেন, আমার সারা শরীর ব্যথায় টনটন করছে, সব তো সেই ভিলেনের। ভাবতে ভাবতে বন্যা গোসলে ঢুকলো। সকাল 8টা বাজে। খানবাড়ির ডাইনিং টেবিলে সবাই সকালের নাস্তা করছে। আজকের নাস্তাটা বন্যা নিজেই তৈরি করেছে। আবির, আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান সবাই তৈরি হয়ে নেমেছে অফিসে যাওয়ার জন্য। তানভীর ছুটি নিয়েছে 1 সপ্তাহের জন্য। হঠাৎ মেঘের শরীরটা খারাপ লাগায় মেঘ তাড়াহুড়ো করে রুমে চলে যায়, যা আবির স্পষ্টভাবে খেয়াল করলো। সেও তাড়াহুড়ো করে নাস্তা সেরে রুমের দিকে যাচ্ছে। আলী আহমেদ খান বলল, কি আবির, অফিসে যাবি না? উপরে যাচ্ছিস যে? তোমরা সবাই চলে যাও আব্বু, আমি একটু পর আসছি।
বলেই আবির রুমের দিকে গেল। রুমে ঢুকে দেখে কেউ নেই, কিন্তু ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসে। আবির সামনে এগিয়ে যেতেই দেখলো ওয়াশরুমের দরজাটা খোলাই আছে। মনে হচ্ছে মেঘ বমি করছে। আবিরও ছুটে ভেতরে গেল, গিয়ে মেঘকে ধরল, তার মাথায় পানি দিয়ে তারপর তাকে রুমে নিয়ে শুইয়ে দিল। আবির চিন্তিত, এই কয়েকটা দিনে মেঘের মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, চেহারায় কয়েকটা ব্রণ উঠেছে। আবির মেঘের দুর্বল চেহারার দিকে তাকিয়ে আছে। হঠাৎ মেঘ চোখ খুলে বলল, আহিয়ার আব্বু, আপনি কেন এত চিন্তা করছেন? আমার কিছুই হয়নি। আম্মু বলেছে এ সময় মেয়েদের একটু এরকম হয়। আবির চুপ হয়ে আছে, তার মুখে কোনো কথা নেই। মেঘকে সে এই অবস্থায় দেখতে পারছে না, কিন্তু তার কিছুই করার নেই, কারণ এই রোগের কোনো ঔষধ তার জানা নেই। মেঘ হঠাৎ ফিক করে হেসে দিল। আবির ভ্রুদয় কুঁচকে তাকিয়ে আছে, বলল, হাসছো কেন? আচ্ছা আহিয়ার আব্বু, আমার একটু অসুস্থতা শুনে তুমি যে এতটা ব্যাকুল হও, যদি আহিয়া হওয়ার সময় আমি মারা যাই? আবির চমকে উঠে দাঁড়ালো। মেঘ আবিরের রক্তচক্ষু দেখে ভয় ভয় বলল, না মানে এমনি বলেছি। নেক্সট টাইম এমনিও বলবি না।